শুরু করছে ইস্পানি মির্জাপুর শুভরাত্রি পাওয়ার বাই বিএসবি ক্যামেরা স্কুল কলেজ। প্রিয় দর্শক, আমরা বেশ গত কয়েক সপ্তাহ দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম এবং আজকে আমরা সমসাময়িক অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে বিস্তৃত রয়েছেন সিবিডি সম্মানীয় ফেলো প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের। এবং জানিয়ে রাখি যে তিনি আমাদের শিক্ষক এবং আমার প্রিয় শিক্ষক, তিনি রয়েছেন আমাদের সাথে প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান। আমরা স্যার যে বিষয়টা টাইটেল ঠিক করলাম যে আমাদের অর্থনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। আপনি এই 5ই আগস্টের আগে বেশ কয়েকবার আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং দেশের অর্থনৈতিক যে দুর্দশার কথা বারবার সেটি ফুটিয়ে তুলবার চেষ্টা করেছেন। আমাদের রিজার্ভের ঘাটতি কেন হচ্ছে, আমাদের যে বিভিন্ন চুক্তিগুলি কী কারণের জন্য, সেই চুক্তিগুলোর মধ্যে এক ধরনের অস্বচ্ছতার কথা রয়েছে, আমাদের কী কারণে পদ্মা সেতু, মেট্রো রেল সব জায়গায় এত খরচ হচ্ছে। সেই অবস্থার প্রেক্ষাপটে আসলে বিগত সরকার আমলে অর্থনীতিকে একটা নাজুক পরিস্থিতির মধ্যে ফেলে রাখা হয়েছিল। এই সময় এসে আমরা যে ক্ষতটাকে দূর করবার জন্য অন্তর্বর্তীকালীন চেষ্টা করছে এবং পরবর্তী সময় দেখা যাবে যে যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হবে তারা হয়তো আরও বেশি চেষ্টা করবে। তো এই মুহূর্তে কোন জায়গাগুলোতে আমরা মনে করি যে বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত, যে ক্ষত আমাদের অর্থনীতি তৈরি হয়েছে? ধন্যবাদ কিরণ। প্রিয় ছাত্রের সাথে কথা বলতে ভালোই লাগছে। যখন শিক্ষক ছিলাম আমি প্রশ্ন করতাম, এখন আপনি আমাকে প্রশ্ন করছেন, সো আলাপচারিতা ভালোই হবে মনে হচ্ছে। যে প্রশ্নটি আপনি করেছেন, আমরা তো আগেও আলোচনা করেছি, আপনার এই অনুষ্ঠানেও আলোচনা করেছি যে আমাদের যে উন্নয়ন একটা আলেখ্য যেটা বলা হচ্ছিল, সেটার ভেতরে অনেক ধরনের সমস্যাও কিন্তু পুঞ্জীভূত হচ্ছিল। আমাদের রিজার্ভস কমে যাচ্ছিল। আমরা জানি যে একসময় $48 বিলিয়ন থেকে 2 বছরের মাথায় এসে এটা $24 বিলিয়ন এটা নেমে গেছে। আমরা দেখেছি যে আমাদের টাকার বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে। এটা 86 টাকা থেকে তো এখন 120 টাকা হয়ে গেছে। সো এটার কারণে আমদানিকৃত মূল্যস্ফীতির একটা চাপ। আমরা দেখেছি যে আয় বৈষম্য, ভোগ বৈষম্য, সম্পদ বৈষম্য এটা ক্রমান্বয়ে বাড়ছিল। আপনার এই অনুষ্ঠানেই আমি বলছিলাম যে আমাদের প্রবৃদ্ধি নিয়ে হয়তো কিছু তর্ক বিতর্ক থাকতে পারে যে হার কত, কিন্তু প্রবৃদ্ধি হচ্ছিল, কিন্তু সেইটার যে বন্টন, এই বন্টন নিয়ে কিন্তু মানুষের মধ্যে বেশ বড় ধরনের একটা টেনশন ছিল, বড় ধরনের একটা তাদের মধ্যে ক্ষোভ ছিল। কারণ আমরা দেখেছি যে সর্বোচ্চ যারা আয় করেন এবং সর্বনিম্ন যারা আয় করেন তাদের যে পার্থক্য, যদি আমি শতকরা 5% সবচেয়ে উপর আর 5% সবচেয়ে নিচের নেই, 2010-এ যেটা ছিল আর কি 23 গুণ, সেটা 2022-এ এসে দাঁড়িয়েছে হলো 81 গুণ। তো এই যে একটা বড় ধরনের পার্থক্য, যেটার ফলে উন্নয়নের যেটুকু সুফল হচ্ছিল সেটা সবাই পাচ্ছিল না, এটা একটা সমস্যার সৃষ্টি করেছিল, যেটা কিন্তু এখনও আমাদেরকে এই চ্যালেঞ্জটাকে নিতে হবে। আমরা মূল্যস্ফীতির কথা তো আমরা তো জানি যে ডাবল ডিজিট মূল্যস্ফীতি, এটার কারণে যাদের নাকি স্থির আয়, নিম্ন আয়ের মানুষ যারা ছিলেন, ইভেন নিম্ন মধ্যবিত্তরাও এটার কারণে তাদের ক্রয় ক্ষমতার ক্রমান্বয়ে অবনমন ঘটছিল। তো সেটার কারণে একটা উষ্ণা একটা ছিল মানুষের মনে। এবং আপনি দেখবেন যে ছাত্র জনতার যখন আন্দোলন যে হয়েছে, যে বৈষম্য বিরোধী, এই বৈষম্য কথাটা তো খুবই ইম্পর্টেন্ট। এটাই কিন্তু আমরা বলতে চেয়েছি যে উন্নয়নের যে আলেখ্য বলা হচ্ছে, এটার ভেতরে বৈষম্য একটা বড় ধরনের একটা সমস্যা হিসাবে এখানে আবির্ভূত হয়েছে এবং এটাকে যদি নিরসন না করা হয় তাহলে কিন্তু এটা একসময় এটা আর কন্ট্রোলে থাকবে না। এইটা কিন্তু আমরা সবসময় বলে এসেছি, আপনার এই অনুষ্ঠানেও আমরা বলেছি। এবং এই বৈষম্যটা কেবলমাত্র যে আয় এবং ধনের বৈষম্য সেটা না, এই বৈষম্যের মধ্যে শিক্ষার ক্ষেত্রে বৈষম্য ছিল। আমরা জানি যে যত বেশি শিক্ষিত হচ্ছিলেন তত তাদের মধ্যে এক বেকারত্ব বাড়ছিল। সুতরাং সেখানেও একটা অসন্তোষ জন্ম নিয়েছে। সাধারণ মানুষের কাছে মূল্যস্ফীতির এইটার অসন্তোষ জন্ম নিয়েছে। সুতরাং সমাজের বেশিরভাগ একটা অংশ তারা কিন্তু এটার অংশ নিতে পারে না। তারপর প্রতিষ্ঠানগুলি, সেই প্রতিষ্ঠানটা ব্যাংকিং সেক্টরের কথা তো আমরা জানি, কিন্তু এটার বাইরেরও যেসব প্রতিষ্ঠানগুলি আছে, যেসব প্রতিষ্ঠানগুলি সরকারি বিভিন্ন সেবা দিয়ে থাকে, এইসব সেবা পেতেও সাধারণ মানুষকে অনেক সময় বাধ্য হয়ে বিভিন্ন ধরনের দুর্নীতির কাছে নতি স্বীকার করতে হয়েছে। এইসব বিষয়গুলো এখন উত্তরাধিকার সূত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছেন এবং এগুলো তাদেরকে ট্যাকল করতে হবে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা
বৃদ্ধি করা, স্বচ্ছতা, জবাবদিহিতার সংস্কৃতি, এটা আবার পুনরুদ্ধার করা। আমি রাজনৈতিক যে একটা ডেমোক্রেটিক যে এসপিরেশন মানুষের, সেটার নয়, সেটা তো গুরুত্বপূর্ণ, কিন্তু সেখানে না গেলাম। অর্থনীতির মধ্যেও যদি থাকি, তাহলে অর্থনীতির বিভিন্ন যেসব সূচকগুলি আছে, অর্থনৈতিক উন্নয়নের যেসব অনুঘটকগুলি আছে, প্রত্যেকটার মধ্যেই কিন্তু সমস্যা পুঞ্জীভূত। তাহলে আমরা যে ক্ষতর কথা বলছি এখন এক এক করে কিন্তু ক্ষত বেরোচ্ছে। আমরা দেখতেছি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি শ্বেতপত্র প্রকাশের কথা আসছে। আমরা আশা করি নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই বোধহয় সেই শ্বেতপত্রটা প্রকাশিত হয়ে গেলে আমরা বুঝতে পারবো আমাদের বড় ক্ষতটা যেটা ছিল আমাদের যে এই অনাদায়ী ঋণগুলো, এবং দেখা যাচ্ছে কোনো কোল্যাটারাল নাই, বাইলেটারাল নাই, সরকারি জমি দিকে, খাল বিল, সরকারি রাস্তা দিকে সেখান থেকে লোন নিয়ে নিচ্ছে, যে লোনগুলি আসলে আদায় করা সম্ভব হবে কিনা, এবং যিনি ঋণ খেলাপি তিনি কর খেলাপি, আবার তিনি কিন্তু অর্থ পাচারকারী, মানে একই ব্যক্তিরাই কিন্তু এই ধরনের একটা কার্যক্রমের সাথে জড়িত ছিল। তাহলে আমরা যদি একটু বিশ্লেষণ করি যে বিগত সরকারের আমলে কোন জিনিসগুলো আমাদের বেশি ক্ষত তৈরি করেছে অর্থনৈতিক খাতে? আমার মনে হয় যে সবচেয়ে বেশি যেটা ক্ষত তৈরি হয়েছে সেটা হলো যে সুশাসন এবং স্পষ্টতা এবং জবাবদিহিতার অভাব। এটা কিন্তু রাজনৈতিক যে প্রক্রিয়া তখন চালু ছিল, এটার ফলে তো জবাবদিহিতার কালচার তো ছিল না। সেটার ফলে যেটা হয়েছে সেটা হলো যে এটা অভিঘাত অর্থনীতিতেও যে পড়েছে। আপনি শ্বেতপত্রের কথা বললেন, এই শ্বেতপত্রের মাধ্যমে কিন্তু একটা অর্থনীতির প্রকৃত অবস্থা কি বিভিন্ন খাতে, এইটার স্বরূপটা এটা প্রকাশ হবে। তো সেখানেও কিন্তু আমরা দেখব যে জায়গাটাতে মানুষের সবচেয়ে বেশি ক্ষতিটা হয়েছে, একটা তো হলো যে অর্থনৈতিক, কিন্তু আরেকটা হলো যে মানুষ তো কেবলমাত্র অর্থনীতি নিয়ে চলে না, তার তো বিভিন্ন ধরনের রাইটস আছে। হ্যাঁ, একজন নাগরিক হিসাবে তার ভোটাধিকার বলেন, তার প্রতিষ্ঠান থেকে তার প্রাপ্যতার কথা আমরা বলতে পারি, তার অর্থনৈতিক উন্নয়নে তার যে অংশ এবং ন্যায্য হিস্সা যেটা পাওয়ার, সেটার কথা বলতে পারি। এই সবগুলোতেই তো বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল। আর দৈনন্দিন জীবনের কথা যদি বলি, তাহলে একদিকে দেখেন, আমাদের যদি আমি বিনিয়োগের কথা বলি, বিনিয়োগ স্থবির হয়েছিল। এটা প্রাইভেট সেক্টরই তো মূলত আমাদের কর্মসংস্থান করে থাকে, তো সেটা যদি আমরা ধরি তাহলে কিন্তু এটার পরিমাণ জিডিপির 23-24-এর মধ্যে আটকে ছিল। অর্থাৎ নতুন যে বিনিয়োগ, সেখানে যে শোভন কর্মসংস্থান, এইসব সুযোগগুলো তো সীমিত হয়ে যাচ্ছিল। বিশেষত শিক্ষিত যেসব তরুণ তরুণীরা আছেন, তাদের মধ্যে একটা বড় ধরনের হতাশা এটা জন্ম নিচ্ছিল। এবং সেটার যদি আমরা অর্থনৈতিক ব্যবস্থাপনাকে যদি উন্নত যদি করতে পারতাম, তাহলে কিন্তু সেখানে কর্মসংস্থান ইত্যাদি সৃষ্টি হয়ে এটা হতে পারে। আমরা আর্থিক খাত বলতে ব্যাংক, বিমা, সেই প্রসঙ্গে হয়তো আপনার কাছে আসবো। আমরা যদি জ্বালানি খাতের দিকে আসি, যেটা বলা হয় কুইক রেন্টাল, আমাদের যেটা বলে ইন্ডিমিনেটে দেওয়া হয়েছে, সেটা দেখলাম নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে, এবং আমরা ভারত থেকে যে বিদ্যুৎ আনার কথা বলা হয়েছে। এই যে কুইক রেন্টাল বিদ্যুৎটা বা জ্বালানি খাতের এই ক্ষতটাকে কিভাবে দেখেন? এটা তো খুবই একটা বড় ধরনের এখানে বড় ধরনের লুটপাট হয়েছে। এবং এই যে কুইক রেন্টাল, সেটা যখন নাকি এটা দেয়া হয়েছিল ইন্ডিমেনিটি দিয়ে যে কোনো প্রশ্ন করা যাবে না, এটা একটা সাময়িক সময়ের জন্য ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যারা এগুলো পেয়েছেন, তারা এটাকে অব্যাহতভাবেই কিন্তু এই জিনিসটা নিয়েছেন, এবং তখন ক্যাপাসিটি চার্জ ইত্যাদির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা সেখান থেকে কিন্তু তাদেরকে দেয়া হয়েছে। সো এইটা তো একটা বড়, জ্বালানি খাতটা একটা বড় ধরনের, সেখানে একটা সুশাসনের অভাব বলি, দুর্নীতি বলি, যারা নাকি পাওয়ারফুল এইসব কন্ট্রাক্টগুলি নিয়েছেন, তারা এখান থেকে বড় ধরনের টাকা নিয়েছেন। বেশ কিছু চুক্তিও যেটা হয়েছে, আপনি আদানির চুক্তির কথা জানেন, তার বিরুদ্ধে তো এখন গ্রেপ্তারি মামলা দেয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তো সেটা হয়তো তার ব্যক্তির বিরুদ্ধে দেওয়া হয়েছে, কিন্তু কোম্পানি তো আছে। আর আমরা যদি দেখি তাহলে কিন্তু আদানির সেখান থেকে কিন্তু আমাদের প্রায় শতকরা 10%-এর মতো, শতকরা 10 ভাগের মতো কিন্তু এখন আসছে আমাদের যে জ্বালানি, আমরা আর কি বিদ্যুৎ যেটা পাচ্ছি। সুতরাং এইখানে আমরাও কিন্তু তাদের কাছে আটকা পড়ে আছি। সো এইটাও একটা সমস্যা। চুক্তিটা কিভাবে হয়েছে এটা নিয়ে তো আমাদের যে কমিটি করা হয়েছে, তারা বিভিন্ন চুক্তি নিশ্চয়ই দেখবেন, এবং দেখে সেটার কতটুকু ন্যায্যতার সাথে করা হয়েছে, সেখানে কোনো ধরনের ব্যত্যয় ছিল কি না, এই যে সেখানে যে কন্ট্রাক্টগুলি হয়েছে সেটা তারা দেখবেন। যেমন কয়েক মাস আগেও
তাদের সাথে কিন্তু একটা বোঝাপড়া হয়েছে, একটা বিবাদ হয়েছে, এবং তারা কিন্তু বাধ্য হয়েছিলেন যে দামটা কমানোর জন্য। এই যে অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসে তারপরে যে ফর্মুলাটা করা হয়েছে, সেই ফর্মুলায় কিন্তু সেটা আমাদের দেশে যেই দামে বিক্রি হচ্ছিল সেই দামটা যে ন্যায্য ছিল না, এটা তারা স্বীকার করে দাম কিন্তু কিছুটা রিডিউসও করেছিল, আবার সেটাকে বাড়ানো হয়েছে। সো এইগুলো এখন দেখা হবে, এবং এইগুলো তো আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এগুলো হয়। সুতরাং সেখানে আমাদেরকে মোটামুটিভাবে এই যে ফর্মুলাটা করা হয়েছে, সেই ফর্মুলাটা ন্যায্যতা ভিত্তিতে করা হয়েছিল কিনা, এগুলা নিয়ে এখন আমাদেরকে কিন্তু হয়তো দরকার হলে লিগ্যাল ফাইটও আমাদেরকে করতে হবে। আদানির সাথে যে বিষয়টি, সেটি তো আমরা দেখলাম যে আসলে একটা সময় সেই চুক্তিটা আসলে কি, আমি জানি না সব চুক্তিকে মানুষকে প্রকাশ করা যায় কিনা, মানুষ জানতে চায় কিনা, সেই চুক্তির কিন্তু জনগণ জানবার জন্য বারবার আমরা দেখেছি গণমাধ্যমের দাবি উঠেছে। এই আদানির বিদ্যুৎ তো একটা আছেই, কিন্তু আমরা কুইক রেন্টাল নিয়েও কথা বলছিলাম, সেখানেও আমরা দেখলাম একটা ইন্ডিমিনিটি দিয়ে সেখানে করা হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এই যে বিদ্যুৎ খাতে কি ধরনের আমরা শব্দটা যদি লুটপাট বলি, টাকার অঙ্কে কি বলবো? এটা তো বিদ্যুৎ খাত এবং আমাদের যে বড় বড় যেসব প্রকল্প, এটাকে একটার সাথে আরেকটাকে কিন্তু বাদ দেওয়া যাবে না। আপনি যে স্পষ্টতার কথা যেটা বলছেন, যে এইসব চুক্তিগুলো কিন্তু এটা সাধারণভাবে প্রকাশ করা হয় না। ইভেন এই যে বিভিন্ন যেসব প্রকল্প আছে, এইসব প্রকল্পগুলি যখন নাকি রিভাইজ করা হয়েছে, প্রথম যে ডেভেলপমেন্ট যে প্রজেক্টের যে প্রপোজালগুলি হয়, ডিপিপিগুলো হয়, এটা যখন রিভাইজ করা হয়, আমি আপনাকে শুধু একটা বলি, যেমন আমাদের 7টা যদি বড় বড় প্রকল্প আমি নেই, তাহলে সেখানে এগুলোকে রিভাইজ করে এগুলোর যে প্রাথমিক প্রাক্কলিত যে মূল্যটা ছিল, সেটা শতকরা 80% মতো বেড়েছে। সো এইটা প্রায় 81,000 কোটি টাকা সেখানে বাড়ানো হয়েছে। সো এগুলো যখন করা হয়, একটা প্রকল্প যখন নাকি রিভাইজ করা হয়, তাহলে নিশ্চয়ই সেখানে এই প্রকল্পটা রিভাইজ করলে সেটা আর ভায়াবল থাকে কিনা, এইসব প্রশ্নগুলো তো মানুষের কাছে যদি স্পষ্ট হয়, তাহলে কিন্তু এটার একটা তবুও জবাবদিহিতা থাকে। আর তারপরে প্রকল্প একটা হাতে নিলাম, তারপরে আমরা জানলাম যে ওখানে আরও কম্পোনেন্ট যোগ হবে, ওই জমি আগে থেকে কিনে রাখা হলো, সেগুলোকে বেশি দামে কিনে রাখা হলো, সেটা অধিগ্রহণ করে 3 গুণ দামে সরকার আবার কিনলো। এইসব জায়গাগুলোতে তো অনেক বড় ধরনের কিন্তু বিচ্যুতি হয়েছে, দুর্নীতি হয়েছে। সো এই বিষয়গুলো তো দেখতে হবে আমাদের, সেটা জ্বালানি হোক বা অন্যান্য বড় প্রকল্প হোক, ছোট প্রকল্পেও আমরা দেখেছি একটা জেনারেল প্যাটার্ন আমাদের আছে। সেটা হলো যে এটার কালক্ষেপণ করা, এটাকে গড়ে এটা 1.5 গুণের মতো সময় এটা বাড়ে। বড় বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে প্রায় 5 বছরের মতো বেশি সময় লেগেছে। এটার কারণে আমরা দেখেছি যে এটার মূল্যও বেড়েছে। প্রকিউরমেন্টের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা ছিল। আমরা দেখেছি যে টিআইবি গভর্নমেন্টের যে প্রকিউরমেন্ট, যেটা নাকি একটা ভালো উদ্যোগ হওয়ার কথা ছিল, সেখানেও কিভাবে সিঙ্গেল বিডিং করা, তারপরে আগের থেকে দাম জেনে ওই যে +-10%-এর মধ্যে হতে হবে, এগুলো জেনে একটা কলিউসিভ একটা বিহেভিয়ার করে একসাথে মিলে ওইটাকে ওই কন্ট্রাক্টগুলোকে নেওয়া ইত্যাদি, এইগুলো তো এখন প্রকাশ হচ্ছে। সো অবভিয়াসলি এটা যদি আমরা এখান থেকে যদি জবাবদিহিতাটা নিশ্চিত করতে পারি, যারা এগুলোর সাথে জড়িত আছে তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা যায়, এবং সেটা কুইক রেন্টালের ক্ষেত্রেও এগুলো তো এখন বাতিল করা হয়েছে। এগুলো তো কোনো, এটা যেই সময়ের জন্য দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু তারা তাদের প্রফিটটা তুলে নিয়েছে, কিন্তু তারপরও এইটা এই ক্যাপাসিটি ইউটিলাইজেশনের নামে এটা করা হয়েছে। আর বড় যেটা করা হয়েছে সেটা হলো যে আমাদের তো আমরা গ্যাসের একটা যে এক্সপ্লোরেশন বা আপেক্সের, এটা তো আমরা অনেক দিন ধরে এই প্রতিষ্ঠানটাকে আমরা একটা অথর্ব প্রতিষ্ঠান করে রেখেছি। তাদেরকে অর্থায়ন করা, তাদের যারা নাকি এক্সপার্টরা ছিলেন তারা সবাই চলে গেছেন, এবং যেখানে নাকি আমরা অফশোরেও আমরা ভারতের সাথে মিয়ানমারের সাথে আমরা ফাইট করে আমরা আমাদের জায়গা ঠিক করলাম। আমাদের তো চিন্তা করা উচিত ছিল যে বাংলাদেশের আয়তন 144,000 বর্গ কিলোমিটার না, এইটার সাথে আমাদের যোগ হওয়ার কথা আরও 118,000 বর্গ কিলোমিটার।
আমাদের আসলে 2,60,000 বর্গ কিলোমিটার হলো বাংলাদেশ। এইভাবে চিন্তা করার আমাদের দরকার ছিল, কিন্তু আমরা সেইটা না করে আমরা সেখানে কোনো ধরনের কিন্তু এক্সপ্লোরেশন করি না, অথচ মিয়ানমার এবং ভারত সেখানে কিন্তু এক্সপ্লোরেশন করতেছে। আমরা সর্বসম্প্রতিকালে আমাদের প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট এগুলোকে ঠিকঠাক করে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সো এইসব জায়গাগুলোতে আমাদের নিজস্ব অনশোর অফশোর অর্থাৎ আমাদের স্থলে এবং আমাদের পানিতে সমুদ্রে এটা যদি আমরা করতাম, তাহলে কিন্তু এখন যে আমাদের গ্যাসের কারণে আমাদের দেখেন, আপনি যে কোনো যদি আপনি উদ্যোক্তাকে জিজ্ঞেস করেন, তিনি বলেন যে ভাই কি করব, আমার তো গ্যাসের সাপ্লাই নেই, আমি তো বসে আছি। সুতরাং সেখানে তাকে বেশি হয়তো খরচ করে সেখানে তার উৎপাদন খরচ, যেখানে আমরা দেখেছি এই যে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তারা বলছেন আপনারা গ্যাসের দাম বেশি নেন কিন্তু আমাদেরকে গ্যাস আমাদেরকে দেন। কিন্তু এমন অভিযোগ দেখুন এই যে কৌশলটা, হ্যাঁ, আমরা এলএনজি আমদানিকারক লবির কাছে আমরা জিম্মি হয়ে গেলাম নিজেদের যে এক্সপ্লোরেশন, সেই এক্সপ্লোরেশনটা না করার ফলে। অথচ একটা সময় ছিল যখন বাংলাদেশে এক্সপ্লোরেশন হচ্ছিল, আমি একটা জায়গায় পড়েছিলাম যে পৃথিবীতে গড়ে যতটা এক্সপ্লোরেশন করলে একটা সাকসেসফুল হয়, তার মধ্যে বাংলাদেশেরটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, তো এরকম একটা প্রবাবিলিটিতে আমরা ছিলাম, কিন্তু সেখানে আমরা এগুলো বন্ধ করে দিলাম। এখন শেষের দিকে এসে হঠাৎ করে বাপেক্স 100টা করবে ইত্যাদি, কিন্তু এটা তো ধারাবাহিকভাবে এই প্রতিষ্ঠানটাকে দুর্বল করা হয়েছে। যে কৌশলটা, এই কৌশলটাই তো ছিল হলো যে নিজস্ব গ্যাস উত্তোলন না করে আমরা আমদানি নির্ভরতার দিকে চলে যাবে, এবং এখন আমদানি নির্ভরতার দিকে যে এবং যারা এগুলো সুযোগ নিয়েছে, টার্মিনাল বানানো থেকে শুরু করে ওইসব আমদানি করে তারপরে বেশি দামে আমাদের ভোক্তাদের কাছে, উৎপাদকদের কাছে, রপ্তানিকারকদের কাছে বিক্রি করা, তো তারা তো লাভবান হয়েছে ঠিকই, কিন্তু এখন তো একটা বিপদের মধ্যে পড়ে গেছি আমরা একটা এলএনজি আমদানির খপ্পরে পড়ে গিয়েছি। হ্যাঁ, এখন তো আমাদের বিভিন্ন যে বিনিয়োগ যে করা, এই বিনিয়োগের জন্য যে আমাদের গ্যাসের যেটা, এটা তো এখন একটা বড় ধরনের প্রতিবন্ধকতা একটা সৃষ্টি। স্যার, আমরা এই আলোচনার প্রসঙ্গে একটু জানিয়ে রেখেছিলাম দর্শকদেরকে, আমরা সমুদ্র জয় করেছি, আমরা ব্লু ইকোনমি হবে, এবং সেই সঙ্গে আমরা বলছিলাম যে আমাদের যে রূপপুর পারমাণবিক কেন্দ্র, সে প্রশ্ন করছিলাম। তার সাথে একটু যুক্ত চাইছি যে টানেলটি করা হলো ঢাকা কক্সবাজারে, এই সবগুলি মিলিয়ে আসলে সমুদ্র জয়, ব্লু ইকোনমি, রূপপুর পারমাণবিক কেন্দ্র এবং টানেলটির ভবিষ্যৎ কি, আপনার বিশ্লেষণ কি? বাংলাদেশের জন্য অবকাঠামো প্রয়োজন আছে অবশ্যই। আমাদের যদি আমরা বিনিয়োগ বাড়াতে চাই, বৈদেশিক বিনিয়োগ আনতে চাই, আমাদের দেশীয় বিনিয়োগকারীদের জন্য বাণিজ্য সহায়ক বিভিন্ন পদক্ষেপ আমরা যদি নিতে চাই, তাহলে তো অবকাঠামো তো আমাদের লাগবে। কথাটা হলো যে সীমিত সম্পদ দিয়ে কোনটাকে আমি অগ্রাধিকার দেব, এবং সেটা আমি সাশ্রয়ীভাবে করতে পারছি কিনা, সময় মতো করতে পারছি কিনা, সুশাসনের সাথে করতে পারছি কিনা, সেটাই হলো প্রশ্ন। আপনি টানেলের কথা বললেন, দেখুন টানেলটা আমরা খুবই তখন গর্ব করেছি যে দক্ষিণ এশিয়ার প্রথম এটা আন্ডার ওয়াটার টানেল হচ্ছে। এটা চাইনিজ একটা লোন দিয়ে এটা আমরা করেছি। সেই লোনের তো আমাদেরকে তো শোধ করতে হবে, সেটার একটা পরিশোধের দায়ভার আমাদের আছে। সুতরাং এইটার থেকে যে আয়টা আসার কথা, সেই আয় দিয়েই কিন্তু আমাদেরকে এগুলোকে পরিশোধ করতে হবে। এখন এই যে এটা আমরা তো খবরের কাগজে তো এটা খুব বিশদভাবেই আসছে যে এখানে যে ধরনের ট্রাফিক হওয়ার কথা ছিল তার 1/4 তো হচ্ছে না। এইটার যে মেনটেনেন্সের খরচ, যেটা নাকি বাদ দিলাম, যে এখান থেকে লাভ করে তারপর আমি সুদ এবং আসল পরিশোধ করতে হবে, তার বাইরে যে মেনটেনেন্স যে খরচ, সে খরচ উঠছে না। তো এইটা রূপপুরের কথাও আপনি বললেন। তো এগুলোর যেটা আমরা দেখি যে একটা যখন বড় ধরনের যখন আমরা প্রকল্প নেই, এইটার থেকে আমরা যে আর্থিক যে সুফলটা আমরা চাই, সেটা করতে গেলে আবার সমান্তরালভাবে আরও অনেকগুলি জিনিস করতে হয়। যেমন এই যে টানেলটা, এই টানেলটার প্রাক্কলনটা ছিল যে ওই পাশে একটা স্পেশাল ইকোনমিক জোন হবে চাইনিজদের, সেটা থেকে যে বিনিয়োগ হবে, তারা তারপরে এটা চট্টগ্রাম পোর্টে আনবে, তারা এটা মাতার বাড়িতে নিয়ে যাবে, এবং তার ফলে মেইনলি ট্রাফিকটা কিন্তু ওখান থেকে হওয়ার কথা। পোর্ট কিন্তু সেই ওইদিকে যে স্পেশাল ইকোনমিক জোন, সেই জোনটা কিন্তু আর হয় নাই। তাহলে ট্রাফিকটা জেনারেটেড হবে কোথা থেকে?
তার মানিটা হলো যে এখানে পরিকল্পনার যে সমন্বিত পরিকল্পনা, সেখানেই একটা বড় ধরনের একটা ব্যত্যয় ছিল। এটা কি তাহলে আগে জানা ছিল না যে ওখানে চাইনিজরা ওই আনোয়ারাতে ওই কর্ণফুলীর ওই পাশে তারা এই স্পেশাল ইকোনমিক জোনটা করবে না? আর এই ধরনের জোন করতে গেলেও তো অনেক সময় লাগে। তো তাহলে তো আমাদের এই টানেল শুরু করা, তারপরে সেখানে যে জোনটা করা, সেখানে বিনিয়োগটা আসছে কিনা, এগুলোর মধ্যে তো একটা সমন্বয়ের দরকার হবে। রূপপুরের এইটা তো সবচেয়ে বড়, আমরা জানি যে এখানে প্রায় $12.5 বিলিয়ন আমাদের মানে বাই ফার দ্য মানে লার্জেস্ট এখানে ইনভেস্টমেন্ট আমাদের। সো এইটাতে আমাদের $11 বিলিয়ন আমাদের লোন আছে। সেইটা 2016 সালে আমরা চুক্তি করেছি। 10 বছরের একটা গ্রেস পিরিয়ড আছে, তারপরে 20 বছরের আমাদের রিপেমেন্ট পিরিয়ড। আচ্ছা, গ্রেস পিরিয়ডে আমাদেরকে কেবলমাত্র সুদটা দিতে হয়, আর রিপেমেন্ট পিরিয়ডে সুদ এবং আসল। মানে গ্রেস পিরিয়ডে সুদ মাফ নাই? না, সুদ, হ্যাঁ, গ্রেস পিরিয়ড এর সুদ শুরু হয়ে যাবে প্রথম থেকে। আর এই 10 বছর অর্থ এটা নয় যে আমার না, যে কিছুই আমি এটা দিব না সেটা না। আসলে একটা ভুল ধারণা কিন্তু মানে আমাদের আছে, সেটা হচ্ছে গ্রেস পিরিয়ড, সুদটা আমার কিন্তু দিতে হবে। এবং তারপরে এত বড় প্রকল্প, এটার যে ফিজিবিলিটি স্টাডি করতেই তো $500 বিলিয়ন মতো চলে গেছে, সেগুলো তো আগেই দিয়ে দিতে হয়েছে। অনেক সময় সাইনিং টাকা থাকে, সেটা দিতে হয়। অনেক সময় এই যে আমরা যে বিলম্ব করি, এই যে বললাম যে আমাদের প্রায় টপ 7টা প্রকল্পে গড়ে 5 বছর আমাদের বিলম্ব হয়েছে, এই বিলম্বের জন্য ফি দিতে হয়। সো এইগুলোর মধ্যে তো স্পষ্টতা থাকা দরকার। এবং এই যে ফিগুলো মিলিয়নস অফ ডলার্স, কাদের কারণে এগুলো ব্যত্যয় হচ্ছে, কি কারণে হচ্ছে, এগুলো তো আইডেন্টিফাই করা দরকার। বা কারোর যদি ব্যক্তিগত কোনো একটা দায়ভার থাকে, তাহলে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা দরকার। এগুলো তো সাধারণ মানুষের তো আর এত খোঁজ খবর তো আর রাখেন না। দ্বিতীয় হলো এই যে আমাদের এটা কিন্তু ফার্স্ট ফেজ তো এটা প্রায় হয়ে গেছে আমাদের রূপপুরে। তো আমার তো পাওয়ার তো ইভাকুয়েট করতে হবে, সেটা করতে গেলে তো আমার ট্রান্সমিশন লাইন লাগবে, ট্রান্সমিশন লাইন নাই। তাহলে দেখেন যে এইগুলার কিন্তু সুদ কিন্তু আমার কিন্তু দিতে হচ্ছে, শুরু হয়ে গেল, শুরু হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, এই 2026 থেকে সুদ আসল। তাহলে কি ধরনের একটা দায়ভার এটা সৃষ্টি হবে। এবং এমন সময় যখন আমার রিজার্ভসটাও কিন্তু এখন $20 বিলিয়ন কাছাকাছি। তাহলে চিন্তা করেন, যখন আমার $48 বিলিয়ন রিজার্ভ ছিল, তখন আমার এই বৈদেশিক যে আমার ঋণ, এই ঋণের জন্য আমার দায়ভার সুদ আসল মিলে আমার গড়ে $2 বিলিয়নের মতো আমার দিতে হতো, $2 থেকে $2.5 বিলিয়ন। এখন যখন আমার রিজার্ভস কমে $20 বিলিয়ন আসছে, আমার এই আগামী 1-2 বছরের মধ্যে আমার এটা $4.5 বিলিয়ন ছাড়িয়ে যাবে। তাহলে কিরকম একটা চাপ সৃষ্টি করবে? তার অর্থটা হলো যে একটা সমন্বয়ে লাগবে, যে আমার যে আমি প্রকল্পটা করছি এটা থেকে আমরা কি তাহলে মোটা থেকে এটি কি আপনারা ভাবছেন কিনা, বা এটি কি মনে করা যায় কিনা যে আমাদের রূপপুর যে পারমাণবিক কেন্দ্রটি এবং আমাদের যে টানেলটি দক্ষিণ এশিয়া করার জন্য, আমি এই শব্দটাকে বলি যে উচ্চবিলাসী যদি মনোভাব নিয়ে করা, এই দুটোই কি এক ধরনের ফেল করছে কিনা? না, এখন প্রশ্নটা হলো সেটা হলো যে অর্থনীতিতে আমরা বলি যে সাঙ্ক কস্ট, মানে এটা তো হয়ে গেছে, এটা তো আর আমি তো ফেরাতে পারবো না। এবং এগুলার কিন্তু সম্ভাবনা ছিল, যেটা আমি বললাম। একটা যেটা সমস্যা যেটা হলো যে দুর্নীতি, যে আমি কয় টাকায় করছি, এটা তো একটা তো প্রশ্ন তো থেকেই যাচ্ছে। এই যে বললাম যে জমি অধিগ্রহণ, সময় বাড়লে ওইটার সাথে কম্পোনেন্ট যোগ করে তারপরে জমির দাম ইত্যাদি কিনে ইত্যাদি, আমরা তো দেখেছি বিভিন্নভাবে এগুলো হয়েছে। এটা যদি আমি বাদও দেই, তো তাহলে এটা তো অলরেডি টানেলটা আমার আছে। তার মানেটা কি? তার মানেটা হলো যে আমার এটাকে এখন কিভাবে ইকোনমিক্যালি আমি ভায়াবল করতে পারি। তাহলে সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা থেকে শুরু করে অন্যান্য, যাতে করে ট্রাফিকটা জেনারেটেড হয়, এটা করতে হবে। বড় ক্ষতি একটা হয়ে গেছে, এখন কথাটা হলো যে ক্ষতিটাকে কিভাবে আমি কমাতে পারি। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে আমার তো এইগুলো তো ঋণ পরিশোধ তো করতে হবে, এই যে একটা বড় দায়ভার। আর একটা জিনিস খেয়াল করবেন, আমি আপনার প্রোগ্রামে আগেও একবার বলেছি, এটা আমাদের খেয়াল করা উচিত, যে আমাদের দেশে যেহেতু আমাদের রাজস্ব আদায় কম, আমাদের রাজস্ব আয় যা হয়, রাজস্ব ব্যয় সেটা চলে যায়। রাজস্ব খাতে আমাদের কোনো সারপ্লাস নাই। এটার অর্থ হলো পুরো বার্ষিক উন্নয়ন কর্মসূচি, যেটা এডিপি বলি আমরা, এর পুরোটাই কিন্তু ঋণ নির্ভর, হয় দেশীয় আর না হয় বিদেশি।
তাহলে তো আরও বেশি একটা যদি হতো যে না আমি ট্যাক্স আদায় করতেছি, আদায় করে আমার সারপ্লাস আছে, এটা দিয়ে আমি উন্নয়ন কর্মকাণ্ড করছি, আচ্ছা এখানে যদি কিছু ব্যত্যয় হয় তাহলেও এটা আমার কন্ট্রোলের মধ্যে আছে। কিন্তু যেখানে আমি ঋণ করে আমার এগুলো করতে হচ্ছে, সেখানে তো আমি যদি 10 টাকারটা 15 টাকায় করি তাহলে তো আমার ঋণের দায়ভারটা পড়বে 15 টাকার উপর, তাই না? এবং আপনি খেয়াল করবেন যে এই যে লাস্ট যে বাজেটটা দেয়া হয়েছে গত জুনে 2024-এর যে বাজেটটা, সেই বাজেটে 24-25-এর যে বাজেটটা, সেই বাজেটে আপনি দেখবেন যে প্রথমবারের মতো আমাদের যে রেভিনিউ এক্সপেন্ডিচারে শিক্ষা খাতের চেয়ে আমাদের ঋণ পরিশোধের ব্যয় বেশি, প্রথমবারের মতো। সো এইটা তো আমাদের অর্থনীতির উপরে কেবলমাত্র এই প্রজন্ম না, পরবর্তী প্রজন্মের উপরেও এটা একটা কিন্তু চাপ সৃষ্টি করে যাবে অব্যাহতভাবে। এগুলো তো আমাদেরকে দিতে হবে। সুতরাং এই জন্যই এখন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এইসব প্রকল্পগুলোকে আবার যাচাই বাছাই করছেন, কিন্তু যেগুলো হয়ে গেছে সেটার দায়ভার তো থাকবে। যেগুলো কন্টিনিউ করছে সেটাকে হয়তো খরচটা যাতে কমানো যায়। আপনি দেখেছেন যে যেটা বলা হচ্ছিল নাকি 1 বছর লাগবে, 100 কোটি টাকা লাগবে ওই যে মেট্রো স্টেশন ঠিক করতে, এটা 2 মাসের মাথায় 2 কোটি টাকার কমে এটাকে ঠিক করে ফেলা হয়েছে। মানে বলছিল যে 100 কোটি টাকা লাগবে, এবং এটা 1 বছর নাকি লাগবে। আপনি তো দেখেছেন ওইটা নিয়ে কত কাণ্ড হয়েছে। হ্যাঁ, তো এটা তো চালু তো করে ফেলা হলো এবং কম টাকায়। আমাদের যে পদ্মা রেলের যে খরচটা প্রাক্কলন করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে, এটার যে বাকি যে কাজটা ছিল এই কাজটাও সাশ্রয়ীভাবে করেছে। সো এই যে 3-4 হাত ঘুরে কন্ট্রাক্ট, সাব কন্ট্রাক্ট, তার উপরে সাব কন্ট্রাক্ট দিয়ে এই যে একটা বড় ধরনের একটা টাকা, এবং সেই টাকাটা তো আগে যেটা হতো যে দেশে হয়তো এই টাকাটা একটা শ্যাডো ইকোনমি, ছায়া অর্থনীতি থাকতো, এখন তো এটা দেশের থেকে বাইরে চলে যায়। গত কয়েক বছরে তো যেটা আমরা দেখেছি, এবং আপনারাও দেখেছেন যে মানে বিভিন্ন জায়গায় যে ধরনের সম্পদ বাংলাদেশিদের নামে উঠে এসেছে, তো সেইটাও তো একটা দেশের জন্য, যেটা নাকি দেশে থাকলে বিনিয়োগ হতো, এখান থেকে ট্যাক্স আদায় হতো, অর্থনৈতিক উন্নয়ন হতো, আমাদের কর্মসংস্থান হতো। এই যে একটা জায়গায় যে আমরা যে পড়লাম, যেখানে নাকি এই যে শিক্ষিত বেকারের সংখ্যা, বৈষম্য, এগুলো তো এইটার মধ্যে তো একটা আরেকটার সাথে কিন্তু একটা খুবই ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। মানে সবকিছু মিলিয়ে আসলে একটা ক্ষতর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায়। আমরা যদি একটু আর্থিক খাতের দিকে আসি, আমরা দেখেছিলাম যে দুর্বল ব্যাংকগুলোকে সবল করবার জন্য একটা মার্জিনেশন প্রক্রিয়ার কথা বলা হয়েছিল। এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনোভাবেই কোনো ব্যাংকে যাতে বন্ধ না হয় যায় সেটি করা হবে না। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি ব্যাংক দেখা যাচ্ছে আমানতকারীরা কিন্তু তাদের অর্থ তুলতে গিয়ে কিন্তু সে অর্থ তুলতে পারছে না। তো আমানতকারীদের যে ব্যাংকগুলোতে অর্থ জমা আছে, এবং এই যে ব্যাংকিং খাত করে, বিশেষ করে ব্যাংকিং খাতের, এই খাতের এখনো পর্যন্ত দুর্বলতা কোন দিকে দেখছেন? না, এই খাতে তো একটা বড় ধরনের দুর্বলতা এবং একটা পুঞ্জীভূত দুর্বলতা। এটা একবার শুরু হলো যে 3rd and 4th জেনারেশন ব্যাংকগুলোকে পারমিশন দেওয়া হয়েছে, লাইসেন্স বিক্রি করা হয়েছে, এগুলোর কোনো যৌক্তিকতাও তখন ছিল না। এবং আমরা তখন দেখেছি যে তখনকার সময়ের গভর্নর যখন নাকি এগুলো দিচ্ছে, তিনি বলেছিলেন যে এগুলোর দরকার নাই। আর আমাদের তখনকার অর্থমন্ত্রী বলছেন যে আমরা রাজনৈতিক বিবেচনায় আমরা এইসব ব্যাংকের লাইসেন্স দিয়েছি। এটা কি সম্ভব যে মানে রাজনৈতিক বিবেচনায় এই অর্থনীতিকে এইভাবে একটা ভঙ্গুরতার মধ্যে নিয়ে যাওয়া? এবং শেষের বিচারে, যেটা আমি সবসময় বলি, যে শেষের বিচারে ওইটা রাজনীতির জন্য খারাপ হয়। আমি রাজনৈতিক বিচারে এগুলো দিলাম যেটা আমার অর্থনীতির জন্য খারাপ হলো, কিন্তু শেষের বিচারে ওই অর্থনীতির খারাপটা রাজনীতির জন্য খারাপ হয়ে গেল। মানে তখন তো তাহলে যৌক্তিকতাটা তো থাকলো না। তার মানেটা হলো যে আমার অর্থনীতিটাকে আমার গুরুত্ব দিতে হবে। সো এখন এই ব্যাংকিং সেক্টরের যে এখন চেষ্টা করা হচ্ছে, আপনি জানেন 3টা টাস্ক ফোর্স করা হচ্ছে, এবং অনেক দিনের এইটা পুঞ্জীভূত একটা সমস্যা। আমি একটা জায়গায় পড়লাম যেসব জমি ইত্যাদি বন্ধক দিয়ে ঋণ নেওয়া হয়েছে, সেটা যদি আজকে বিক্রিও করা হয়, শতকরা 13-14 ভাগের বেশি টাকা ব্যাংকগুলো সেখান থেকে পাবে না। তো এইটা তো একটা মানে
এটা তো কোনোখানেই কোনো ব্যাংকিং সেক্টরই এইভাবে তো দাঁড়াতে পারবে না, তাই না? তো সুতরাং চেষ্টা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমরা জানি তিনি অত্যন্ত দক্ষ একজন অর্থনীতিবিদ, একজন প্রশাসক, চেষ্টা করছেন। তারা কিন্তু দুর্বল যে ব্যাংকগুলি আছে, এবং আমি এটাও জানি, আপনি ঠিকই বলেছেন যে অনেকের কিছু কিছু ব্যাংকে টাকা আছে, তারা যখন গেছেন তখন তাদেরকে বলছেন যে এতর বেশি আমরা এখন দিতে পারবো না। বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে যে যাতে করে ভালো ব্যাংকগুলি তাদেরকে কিছুটা সহায়তা করে, কিন্তু মধ্যমেয়াদীভাবে এগুলোকে কোনো একটা সিস্টেমের মধ্যে একুইজিশন, মার্জার ইত্যাদি করা, এক্সিট কোনো একটা প্ল্যান করা, এইটার মধ্যে হয়তো তাদেরকে যেতে হবে। তো আমরা সংস্কারের যেসব কর্মসূচিগুলোর কথা চিন্তা ভাবনা করা হচ্ছে আমরা দেখছি। তারপরে তারা ওই যে এইসব ব্যাংকের আবার মালিকরা অনেকে শেয়ার মার্কেটে ছিল, সেই শেয়ারগুলোকে জামানত হিসাবে রেখে একটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটা অনেক দিনের একটা পুঞ্জীভূত সমস্যা, এটাকে সরাসরি বা একেবারে এখনই সমাধান করা, এটা আসলে আশা করাটা মুশকিল। কিন্তু রাইট ডিরেকশনে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবেই তার যে ম্যান্ডেট, সে ম্যান্ডেট অনুযায়ী কাজ করছে। যে সেটা হলো যে আমাদের আর্থিক খাতে সুশৃঙ্খলা ফিরিয়ে আনা। এর আগে তো আমরা দেখেছি কিভাবে রাজনৈতিক প্রভাবের কারণে এমন সব সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে যেগুলো নাকি আমাদের এই ব্যাংকিং সেক্টর শুধু না, আমাদের অর্থনীতির জন্য একটা এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেন এই যে এখন খেলাপি ঋণ তো আপনি দেখেছেন 1,82,000 কোটি টাকা, এটা এখন 2,82,000 কোটি টাকা হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকেরই সর্বসাম্প্রতিক যে হিসাবটা দেয়া হয়েছে, তার মানে হলো যে আগে যেগুলোকে একটু সুগার কোটিং করা হয়েছে, ময়লাটারে কার্পেটের নিচে রাখা হয়েছে, এটা যখন এখন বের করা হয়েছে, এখন দেখা যাচ্ছে যে এইটার সাথে যদি আমরা যেগুলো আগে অবলোপন করা হয়েছে, যেগুলোকে রিস্কেজুলিং করা হয়েছে, যেগুলো আইনি আদালতের মধ্যে বন্দী হয়ে আছে, এটা ধরলে তো এটা 5 লক্ষ কোটি টাকার মতো এটা হয়ে যাবে। তো এরকম একটা টাকা যদি আটকা থাকে, কিন্তু আপনি ডিপোজিটারকে কিন্তু ইন্টারেস্ট দিতে হচ্ছে তার পুরোটার উপরে, কিন্তু আপনি বিনিয়োগ করতে পারছেন হলো মনে করেন যে 100 টাকার উপরে আপনি বিনিয়োগ করছেন 60 টাকা, তাহলে এই 60 টাকা দিয়েই তো আপনার ওইটাকে তুলতে হবে, তাই না? তার ইন্টারেস্ট রেট এখন চলে গেছে হলো কত 14-15%। তাহলে দেখেন অর্থনীতির উপরে এটার একটা কিরকম প্রভাব পড়ছে। কোন উদ্যোক্তা 14-15% ঋণ নিয়ে বিনিয়োগ করে উনি গ্যাস পাচ্ছেন না, হ্যাঁ, সাধারণভাবে বিজনেস এনভায়রনমেন্ট অনেক সমস্যা আছে, ঝুঁকি আছে, কে বিনিয়োগ করবে? তাহলে অর্থনীতি তো আসলেই একটা খুবই জটিল অবস্থার মধ্যে কিন্তু আছে। এখান থেকে উত্তরণটার জন্য আমাদেরকে একটু আমার মনে হয় যে সময় দিতে হবে, কারণ এটা একদিনে তো হয় নাই, আর এটা সমাধানও একদিনে হবে না। সুতরাং সেই দিক থেকে আমার মনে হয় যে আমাদেরকে যে দেখতে যেটা হবে সেটা হলো যে রাইট ডিরেকশনে সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে কিনা, স্বাধীনভাবে অর্থনীতির কথা চিন্তা করে নেওয়া হচ্ছে কিনা, কোনো ধরনের চাপ ইত্যাদির কাছে নতি স্বীকার না করে, এটা যদি নিশ্চিত থাকে তাহলে আমরা এটা থেকে বের হয়ে আসবো। একটু সময় লাগবে। বাংলাদেশ ব্যাংকের উপর আসলে অনেক আমরা দেখি দোষারোপের কথা বলা হয়, তাদের নীতিগত কোনো ভুল ছিল কিনা, চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত তারা কি মেনে নিত কিনা। আমি পরশুদিনই একজন অর্থনীতিবিদ বলেছিলেন যে বাফেদা যেটাকে বলা হয়, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বোধ খুব সম্ভব, তারা হোটেলে বসে সিদ্ধান্ত নিয়ে ব্যাংকে জানিয়ে দিত, তারাই তখন সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু বাকি কার্যক্রম চলতো, সুদ নির্ধারণ করা হতো। এই বাংলাদেশ ব্যাংকের এই বিগত সময়কের অবস্থাকে আপনি কীভাবে দেখছেন? না, অবশ্যই আমাদের কেবলমাত্র দেখা না, এটা থেকে শিক্ষা নেওয়া যে আমাদের কি না করা উচিত। আপনি বাফেদার কথা বললেন, এখন নতুন যিনি নাকি এখন সভাপতি হয়েছেন, জি, তারও একটা বক্তব্য আসছে যে কিভাবে আগের যারা নাকি নেতৃত্বে ছিলেন তারা কিভাবে রাজনৈতিক বিভিন্ন ধরনের প্রভাবের কারণে তারা নিজেরাও সেগুলোতে সহায়তা করেছেন, আবার সেটার থেকে তারা সুফলও নিয়েছেন, এবং কিভাবে ব্যাংকগুলো থেকে ঋণ দেয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়, কিভাবে এই ব্যাংকগুলো থেকে টাকা তুলে বিভিন্ন ফান্ডে দেওয়া হয়েছে, এবং ব্যাংককে তার নিজের মতো করে যে চলতে দেওয়া, তার যে বোর্ড, এবং এই বোর্ডগুলো যে স্বাধীনভাবে যাতে কাজ করে
সেটাও কিন্তু সম্ভব ছিল না। বোর্ডেও যে ধরনের অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল, চেয়ারম্যান থেকে শুরু করে অনেক বোর্ডেই এইরকম অবস্থা ছিল। সব ব্যাংক না, কিছু কিছু ব্যাংক এর মধ্যেও তারা এটা ভালো করেছে, কিন্তু অনেক ব্যাংকের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে বাংলাদেশ ব্যাংকের যে নজরদারিটা করার দরকার ছিল এবং যেই ধরনের শৃঙ্খলাটা দরকার ছিল সেটা তো করা হয় না। আমরা তো একসময় দেখেছি যে ইভেন গভর্নর যে ব্যবসায়ীদের সাথে বসে তাদের সাথে আলাপ আলোচনা করে নীতি নির্ধারণ করা হচ্ছে। আপনাকে এক্সচেঞ্জ রেটের কথা বলি, আমরা অনেক দিন ধরেই কিন্তু বলতেছিলাম, আপনার এই প্রোগ্রামেও আমরা বলছি যে টাকা অতি মূল্যায়িত আছে, এটাকে আমরা যদি এখন কিছুটা অবনমন করি তাহলে 86 টাকা থেকে এটা 94-95 টাকা যে স্থিতিশীল হবে। আমরা এটাকে ধরে রেখেছি, আমরা এটাকে বিভিন্ন লবি যারা আছে সেসব লবির কারণে ধরে রেখেছে। এটা এক্সপোর্টাররাও কিন্তু চাচ্ছিলেন যে এটাকে অবনমন করা হোক, তাহলে তাদের সুবিধা হয়, তো সেটা করা হয় না। এখন আমরা এক ধাপে তারপরে এটা দেখেন, ওইটা তখন 110 হলো, এখন তো 120 হলো। তো এইটার কারণে আমদানিকৃত মূল্যস্ফীতির চাপ, আমাদের ঋণের যে দায়ভার আমরা আলাপ করছিলাম কিছুক্ষণ আগে, এবং চিন্তা করেন যে আমরা একটা বিদ্যুৎ স্টেশন করেছি, এটা থেকে আমরা বিদ্যুৎ বিক্রি করেছি কিন্তু টাকায়, কিন্তু ওই লোনটা নিয়েছি কিন্তু ডলারে। তো এখন এই বিদ্যুতের এই টাকাটা আগে আমি হিসাব করেছিলাম যে 86 টাকা ইজ ইকুয়াল টু $1, আমি ওইভাবে এটাকে ফেরত দিব। এখন আমি হিসাব করতে হচ্ছে আমার 120 টাকায় $1, এবং এখন আমি ফেরত দিতে হবে আমাকে ডলারে। তাহলে দেখেন কিরকম একটা চাপ পড়ে গেল অর্থনীতির উপরে। আমার সব হিসাবগুলো কিন্তু এখন তাহলে আগের ওই প্রাক্কলন এখন আর ঠিক নেই। সো এইসব জিনিসগুলো তো হয়েছে। বাংলাদেশ ব্যাংক যে স্বাধীনভাবে তার যে মুদ্রানীতি, স্বাধীনভাবে তার যে বিনিময় হার, এগুলো তো তারা তো ঠিক করতে তো পারেন নাই। অনেক সময় আমরা দেখেছি যে যারা এগুলোর সাথে সংশ্লিষ্ট না তারা সেখানে ডিকটেট করেছে। ব্যাংকগুলোকে যেভাবে, লাইসেন্সের কথা তো আমরা বললামই, কিন্তু কিভাবে আমাদের এই যে ব্যাংকের বোর্ড মেম্বার যেভাবে নেওয়া হয়েছে, একই পরিবার থেকে কতজন নেওয়া হবে, এগুলোতে আমরা অনেক দিন ধরে ফাইট করে এগুলোকে কমানো হয়েছিল, বা তাদের টেনিউরটাকে কমানো হয়েছিল, এগুলো আবার বাড়ানো হলো ইত্যাদি। আপনি দেখেছেন যে লাস্ট মুহূর্তে একজন কতদিন থাকতে পারবেন, এটা 9 বছর পর্যন্ত ছিল, এটা পার্লামেন্টে একজন হাত তুলে বললেন যে 12 বছর করা হোক, এটা 12 বছর হয়ে গেল। এগুলোর পেছনে তো কোনো সৎ উদ্দেশ্য ছিল না। এগুলোর পেছনে ব্যাংকের মতো কাজ করে দেওয়ার যে একটা সুযোগ দেওয়া, সেটা ছিল না। সুতরাং এটার থেকে যেটা হয়েছে সেটা হলো যে ব্যাংকগুলো এখন খেলাপি ঋণের ভারে জর্জিত, এবং আরেকটা যেটা সেটা হলো এখান থেকে যারা টাকা নিয়েছে এই টাকাটা তারা বিভিন্ন মাধ্যমে দেশের থেকে বাইরে নিয়ে গেছে। এখন এইটাকে আদায় করার জন্য এই জন্যই কিন্তু একটা বড় দাবি উঠছে, এবং বাংলাদেশ ব্যাংকও এটা করছে। টাস্কফোর্স করা হয়েছে, এখন অ্যান্টি করাপশন কমিশন বলি বা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যারা আছে, যারা আনটাচেবলস ছিল, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, মুখে বলা যাবে না, এদেরকে এখন আস্তে আস্তে এগুলো আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। সহজ না, এই কারণ বিভিন্ন লেয়ার দিয়ে দিয়ে আলটিমেট বেনিফিশিয়ারি। কিন্তু একটা চ্যালেঞ্জ হচ্ছে যেখানে যারা বাংলাদেশে আছেন ছোটোখাটো হয়তো বা নানা রকম ভুল ত্রুটির মধ্যে আছেন, কিন্তু যারা বলা হয়, আমরা বলে থাকি যে বাংলাদেশে মাত্র 5 থেকে 7-8% মানুষ এই ঋণের নানা রকম অপকর্মের সাথে জড়িত, কিন্তু এই 5-7-8% তো কিন্তু আমাদের 90% ঋণটাকে খেয়ে ফেলেছে। কিন্তু 5-7% বললে কিন্তু বাংলাদেশে এটা কিন্তু আমাদের 18 কোটির দেশ, ওইটা প্রায় 5-7% করলেও প্রায় কিন্তু 1 কোটি হয়ে যায়। এত মানুষ না, সামান্য কিছু মানুষ। এটা যদি আমরা তালিকা করা হয়, এবং এখন তো তালিকা ইত্যাদি করা হচ্ছে, আপনি দেখবেন যে এটা খুবই মুষ্টিমেয় একটা গোষ্ঠী, যারা সারা বাকি জনগণের হাতে গোনা, খুবই হাতে গোনা গোষ্ঠী। এরা বিভিন্নভাবে তারা পার্লামেন্টেও আছে, তারা ব্যবসাতেও আছে, তারা কন্ট্রাক্টেও আছে, তারা মানুষ যে যাচ্ছে, আপনি জানেন, যেমন দেখেন মালয়েশিয়াতে G2G-তে তারা 50,000 টাকায় যাচ্ছিল, হঠাৎ করে 10 জন একটা সিন্ডিকেট করে আবার ওইটাকে 5.5 লাখ টাকা 6 লাখ টাকা নিয়ে গেল। কত হাজার কোটি টাকা এখান থেকে নিল। শেয়ার মার্কেটের কথা আপনি জানেন। তো এইটা কিন্তু একটা ছোট্ট একটা চক্র।
এই চক্রটাকে যদি আইনের আওতায় নিয়ে আসা যায়, জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়, তাহলে কিন্তু এটা অর্থনীতির জন্য ভালো। এবং সাধারণ মানুষ কিন্তু এগুলোর মধ্যে কিন্তু তারা এটার ভিকটিম, তারা এইটার অংশীজন না, তারা ভিকটিম। এবং তাদের টাকাই কিন্তু এটা তো জনগণের, এটা ট্যাক্সের টাকা তো আর অন্য কোথাও থেকে তো আর আসে না। সুতরাং এইটা আমার মনে হয় যে এটা সংখ্যায় খুব কম, এবং এরা যাতে আবার কখনো আবার এই ধরনের দৌরাত্ম্য করতে না পারে সেরকম একটা সিস্টেমটা আমাদের কিন্তু একটা টেকসই সিস্টেমটা করাই এখন প্রয়োজন, এবং সংস্কার কর্মসূচিগুলোর মাধ্যমে সেটাই চেষ্টা করা হচ্ছে। স্যার, আমরা যেমন IPL BPL খেলা দেখি, সেখানে তো ওই খেলা ঠিকই থাকে, কিন্তু খেলোয়াড় এই দল থেকে ও দলে যায়। এখন এই প্লেয়াররা হয়তো বা দেখা যাবে যে প্লেয়ার নিজে না থেকে সে আরেকজন প্লেয়ারকে দাঁড় করিয়ে দিল, মানে একই প্লেয়াররা হয়তো সরাসরি থাকলো না, কিন্তু আবার নতুন প্লেয়ার তৈরি হয়ে যায় কিনা। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আপনার প্রচ্ছন্ন ইঙ্গিতটা কোন দিকে। না, সেইটাই তো এখন আমাদের সতর্ক থাকার যেটা ব্যাপার, সেটা হলো যে আপনি খেয়ে দিয়ে টেবিলটাকে নোংরা করেছেন, এসে পরিষ্কার করা হলো, আরেক দল এসে খেতে বসলো এবং তারপরে নোংরা করলো। এটা তো আমরা চাচ্ছি না। সেই জন্যই কেবলমাত্র সংস্কার কর্মসূচি গ্রহণ করা না, এটাকে কিভাবে টেকসই করা যায়, কিন্তু শেষের বিচারে এটা কিন্তু একটা রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে। এই সরকার একটা সীমিত সময়ের জন্য আসছে, অন্তর্বর্তীকালীন সরকার। জনগণেরও আকাঙ্ক্ষা যে তারা একটা নির্বাচিত সরকার চায়। ভোটাধিকার এতদিন ছিল না। আপনি একটা 35-40 বছরের একটা ছেলেকে জিজ্ঞেস করেন, সে তো কোনোদিন ভোটই দিতে পারেনি, তাই না? আমরা তো তবুও 2-1 ভোট দিয়েছি। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে এটা আমাদেরও দায়িত্ব যে কিভাবে আমরা এদেরকে অ্যাকাউন্টেবল রাখতে পারি, এবং সেই জন্য সংস্কার কর্মসূচি গ্রহণ করলেই শুধু হবে না, এটার সাথে আমাদের সচেতনতা বৃদ্ধি করা, জবাবদিহিতার নিশ্চিত করা, ইনস্টিটিউশনগুলো যেগুলো নাকি একেবারে অকার্যকর হয়ে গেছে, যে কোনো ইনস্টিটিউশনের কথাই বলেন আপনি, তো সেগুলোকে কার্যকর করা, এটার জন্য কিন্তু আমাদের জনগণের পক্ষ থেকেও কিন্তু একটা আমাদের চাপ রাখতে হবে। স্যার, একেবারে শেষে, যদিও অর্থনৈতিক প্রেক্ষাপট বলতে গেলে দ্রব্যমূল্যের প্রসঙ্গটা এসে যায়, আমরা দেখেছি যে আমাদের অনেকগুলি আইটেমের উপর সেখানে ট্যাক্স রিবেট দেওয়া হয়েছে, কমানো হয়েছে, অনেক জায়গায় বাদও করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই স্বস্তি নাই। যদি বলা হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এখন তো চাঁদাবাজ থাকবার কথা নয়, এখন তো যে সিন্ডিকেট সেটি থাকবার কথা না, দ্রব্যমূল্যের ক্ষেত্রে মানুষের সেই স্বস্তিটা কেন এখনো পর্যন্ত পাচ্ছি না? হ্যাঁ, স্বস্তিটা এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ, এবং অক্টোবরেও আমরা দেখেছি 12% মতো একটা মূল্যস্ফীতি। আর সাধারণ মানুষ যেগুলো ক্রয় করে সেখানে হয়তো এই হার হয়তো কোনো পণ্যের ক্ষেত্রে অনেক বেশি। যেটা নাকি আমি ইতিবাচক কথা বলেই শেষ করব, সেটা হলো যে আমাদের এক্সচেঞ্জ রেটটা তো একটু স্টেবল হয়েছে, 120-এর কাছাকাছি জায়গায় যে এটা একটা স্টেবল হয়েছে। এটার ফলে আমদানিকৃত মূল্যস্ফীতিটা কিন্তু এখন একটু কম, এবং শুল্ক হারও অনেক প্রয়োজনীয় যেসব পণ্য আছে এগুলোর ক্ষেত্রে অনেক কমানো হয়েছে। সুতরাং সেইটার একটা, কিন্তু মূল যেটা সেটা হলো যে এই আমদানি স্তর থেকে ভোক্তা স্তর পর্যন্ত এইটার রিফ্লেকশনটা আছে কিনা, এটা এক। আর বেশিরভাগটাই তো আমাদের দেশের তো নিজস্ব উৎপাদন, সেই উৎপাদনেও কিন্তু আপনার যে উৎপাদক স্থল এবং বাজার, এটার মধ্যেও কিন্তু একটা বড় ধরনের পার্থক্য। হ্যাঁ, চাঁদাবাজি কিছুটা কমেছে, এটার একটা ইতিবাচক অভিঘাত বাজারে পড়ার কথা, কিন্তু আমার মনে হয় যে এখনো পর্যন্ত যে ধরনের আমাদের বাজার ব্যবস্থাপনা, উদ্যম নিয়ে নজরদারি খবরদারি বাড়িয়ে এই ভিজিলেন্সটা আমার মনে হয় যে এখনো পর্যন্ত আমরা ঠিকভাবে করতে পারছি না। আমরা সবসময় শুনি যে একটা সময় ভিত্তিক যদি বাজার ব্যবস্থা করা যেত, আমার কৃষক যশোরে যে ফলটা, যে সবজিটা ফলায়, সেই সবজিটা যদি সরাসরি সে তার নিজের ট্রাক্টর থাকতো, নিজের সে ফ্যাসিলিটি থাকতো, ভোক্তা পর্যায় পর্যন্ত পাইকারি বাজার নিয়ে আসতে পারতো, তাহলে এইটা হয়তো বা ক্ষুদ্র কৃষক সে তো এটা করতে পারবে না। সমবায় একটা হতে পারে, কিছু মডেলও আমাদের অনেকে দিয়েছেন, আমি দেখেছি যে কিছু মডেল চালু করার চেষ্টা করা হচ্ছে, যে কিভাবে মূল্যটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়, একটা স্পষ্টতার মধ্যে রাখা যায়, তাহলে
এই যে বিভিন্ন জায়গা থেকে যে এক একটা স্টেজে এসে যে বাড়ে, সেটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে এটা রাখা যাবে। কিন্তু সবচেয়ে বড় যেটা, সেটা হলো যে আসলে আমাদের উৎপাদনটাকে আমাদের বাড়াতে হবে, আমাদের উৎপাদনশীলতাটাকে বাড়াতে হবে, সরবরাহ এবং চাহিদা। আগে একটা সমস্যা যেটা ছিল, আমরা দেখেন আপনার খেয়াল আছে হয়তো যে আলু আমরা রপ্তানি করার মতো অবস্থায় চলে গেছি। সেখানে কিছুদিন পরে আমাদের আমদানি করতে পারি, এবং আমদানি যেহেতু আমরা রপ্তানি করার মতো চলে গেছিলাম, আমদানিও সময় মতো করতে পারিনি। তো তার ফলে দাম যা হওয়ার তাই হয়েছে। সো তাহলে এখানে তথ্য উপাত্ত এটাকে মানে স্পষ্ট করা, আমাদের উৎপাদন কত, ডিমান্ড কত, সেখানে গ্যাপ তৈরি করা, উৎপাদন কত, আমার চাহিদা কত, আমার সরবরাহ কিরকম অবস্থায় আছে, আমার আন্তর্জাতিক বাজারে দাম কিরকম পড়ে, আমি কখন এটা আমদানি করব। আমদানির ক্ষেত্রেও আমি একটা গবেষণা করেছিলাম, চাল আমরা যখন অর্থনীতিতে পড়তাম যে এটা হলো পারফেক্টলি মানে কম্পিটিটিভ মার্কেটের এক্সাম্পল আর কি, অনেক বিক্রেতা, অনেক ক্রেতা ইত্যাদি। আমি দেখলাম যে আমদানি যারা করতেছেন 100টার উপরে আমদানিকারক, তারপরে যখন নাকি খোঁজ নিলাম, যে দেখলাম যে মাত্র আসলে 7-8 জন অ্যাড্রেসগুলো যখন গেলাম, তখন দেখলাম যে আসলে 7-8 জন বাজারটাকে নিয়ন্ত্রণ করতেছে। তার মানে আমদানির ওই বাজারের মধ্যেও কিন্তু অভিগম্যতা নিয়ন্ত্রিত, কয়েকজন করতেছে। সো এই জায়গাগুলোর মধ্যেও এখন স্টেপ নেওয়া হচ্ছে যাতে কেউ মনোপলি সৃষ্টি করতে না পারে বা অলিগোপলি একচেটিয়া না করতে পারে। এইগুলো হলো বাজার ব্যবস্থাপনা। এই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। তারপরে স্টক কখন করব, কী রকমভাবে ছাড়বো, কারণ আসলেই এই সাধারণ মানুষের তো এখন একটা বড় ধরনের একটা ক্রয় ক্ষমতার চাপের মধ্যে কিন্তু তারা আছেন, এবং এই অসন্তুষ্টিটা তো ভালো না, তাই না? সুতরাং এইটাকেই আমাদের অগ্রাধিকার দিতে হবে। আপনি দেখেছেন যে আমাদের সিবিডির পক্ষ থেকে আমরা মিনিমাম এই যে ইউনিভার্সাল মিনিমাম ইনকামের উপরে আমরা একটা প্রোগ্রাম করলাম আমরা, হ্যাঁ। তো সেখানেও কিন্তু আমরা এই জিনিসটা আনলাম যে মানুষের ক্রয় ক্ষমতাটা, সাধারণ মানুষের, এটাকে যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে একটা স্বস্তির জায়গাও আসবে এবং একটা আস্থার জায়গাও আসবে। জি, প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমানের কাছ থেকে তার কথাগুলো, এবং যেটি একটা কথা যে রমজান কিন্তু খুব কাছাকাছি সময়, এবং দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রিত রাখা, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, এটি কিন্তু এখন বড় স্বস্তির জায়গা হবে। তা নাহলে অন্তর্বর্তীকালীন সরকারের নানা কর্ম পরিকল্পনা, আমরা রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছি, আমরা রপ্তানি বাড়ানোর চেষ্টা করছি, আমরা নানা রকম দুর্নীতি প্রতিরোধ করার চেষ্টা করছি। মানুষ কিন্তু, সাধারণ মানুষ চায় তার দ্রব্যমূল্যটি সে যাতে সঠিক দামে ন্যায্য মূল্যে কিনতে পারে, তার ক্রয় ক্ষমতা ঠিক থাকে। এবং সে কারণের জন্য আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের এখন যে প্রধান যে বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত, সেটা হচ্ছে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা। আমরা প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান, প্রিয় শিক্ষক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।